বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত। তো এটারে অনেকে হালকা নিছে, আবার অনেকে সিরিয়াসলি নিছে। ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা। কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত। এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন। ঘটনার প্রেক্ষাপট, ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছেন কবিরুল ইসলাম জয়, বয়স 28। তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের বক্তব্য, ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে। কোনো বলা নেই, কথা নেই, তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার, আর এলোপাতারিক উপায় মারধরও করছে। তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল। তার শরীরে 27টি গুলির চিহ্ন রয়েছে, চোখেও তার গুলি লাগছিল। এখন এই চোখের চিকিৎসার জন্য 19শে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল। আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর 5টায় তার উপরে হামলার ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। তো তার বক্তব্য, আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে রাত 2টার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি। তো বলতেছে জরুরি কাজ ছিল, কখন ফিরবেন? তো বলছে আমি ভোর হবে, আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর 5টার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে। তিনি কাউকে চিনেননি। আর তার বক্তব্য, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড, সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে। এখন স্বাভাবিকভাবে চিন্তা, হয়তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে। এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে, কে করছে, বাট কমেন্টে সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ লিখছেন। হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি। তবে কয়জনের নিরাপত্তা দিবে সরকার, সেটাও একটা বিষয়। বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে। আর এই তলানির মধ্যে নতুন আরো একটা আশঙ্কা দেখা দিয়েছে। ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় 7 সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের মিডিয়াতে বাংলাদেশকে, পাকিস্তানকে একত্রিত করে নানান ধরনের খবর প্রতিদিনই প্রচারিত হচ্ছে। যেমন পাকিস্তান থেকে যখন আমরা পেঁয়াজ আনলাম, তখন ভারতের গণমাধ্যম বলল পেঁয়াজের মধ্যে নাকি আমরা পাকিস্তান থেকে বোম টোম নিয়ে আসছি, মিসাইল নিয়ে আসছি, ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি। তো এই যখন পরিস্থিতি, ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে, বা কোথাও না কোথাও এটা বর্তমান সরকারেরকে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত। ভারত বলছে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা প্রবেশ করেছে, বা তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন, এই সেনা এবং গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও তারা ঘুরে এসেছেন, দাবি সেনাপ্রধানের।
শিলিগুড়ি করিডোর বেসিক্যালি চিকেন নেক হিসাবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। গতকালকে ভারতীয় বার্তা সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে ভারতের এই জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলছেন তার কাছে প্রশ্ন ছিল ভারতের সীমান্তবর্তী এবং চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দারা গিয়েছিলেন। তথ্য আছে ভারতীয় মিডিয়ার কাছে বা গোয়েন্দাদের কাছে। তো এইটা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা বাংলাদেশের এই সিচুয়েশনটাতে, তিনি বলছেন যে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে মানে পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি এই দেশের মানে ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় মানে বাংলাদেশ হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে বিষয়টি আমরা উদ্বিগ্ন অবশ্যই হব। তার বক্তব্য, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে ভারতের সরকারের। এবং তিনি বলছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে, বিষয়টা নিয়ে তারা কনসার্ন করছেন। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন। সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি। তার বক্তব্য, যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে ভারতের অবস্থান হলো বা সেনাবাহিনীর অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত। কিন্তু সামরিক দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি এবং আমরা এটি করছি। এখন প্রশ্ন হচ্ছে ইউনূস সরকারকে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু পজিটিভ নিচ্ছেন না। তাদের বক্তব্য এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এত জরুরি না, জরুরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। পাশাপাশি এই দেশে যদি রাজনৈতিক সরকার আসে তখন রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের ইস্যুটা আরো গভীর হবে। তো ভারতের যে এই চাঞ্চল্যকর অভিযোগ, আমরা আশা করছি নিশ্চয়ই আমাদের দেশের সরকার থেকে এই সম্পর্কে আগামীকালকেই হয়তো একটা বার্তা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কারণ অভিযোগটা ভয়ঙ্কর। ইভেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক 53 বছর পর এটা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না। কারণ ভারত পাকিস্তান তারা তাদের সীমান্ত কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তান ভারতে ঢুকে ভয়ানক অভিযান চালিয়েছে। ভারতও রয়ের মাধ্যমে পাকিস্তানে অনেক ঘটনা ঘটাইছো। বাংলাদেশ একটা করিডোর যেটা নিয়ে এতদিন ভারতের চিন্তা ছিল না, এখন তারা চিন্তায় পড়ছে। এখন বিষয়টা কি হয়তো আমাদের সরকার ব্রিফ করলে আমরা জানতে পারবো। এতদিন যাবৎ ছাত্রলীগের মধ্যে আপনার ছাত্রদল তারপর হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢুইকা গেছিল, ঢুইকা অনেক ধরনের কিন্তু মেটিকুলাস প্ল্যান হয়ে গেছিল। এখন সেই একই ভঙ্গিতে কাটা দিয়ে কাটা তুলছে ছাত্রলীগ, আর পেছনে অবশ্যই শেখ হাসিনার একটা মেটিকুলাস প্ল্যান তো আছেই যে তোমরা ওইটাই করো যেটা তারা আমাদেরকে করছে। এখন নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ, সেই কলেজের সম্প্রতি ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল। ওই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেই ছাত্রদলের সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। আর এটা নিয়ে গণমাধ্যম নিউজ করেছে যে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার যে পুরোনো ছবি এগুলা ভাইরাল হচ্ছে। আর এ নিয়ে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা যে কেমনে হান্দাই গেল। ছাত্রলীগের একজন নেতা ছাত্র দলের কর্মীও না, ডাইরেক্ট সভাপতি কিভাবে হইল? এটা আওয়ামী লীগের সময় হইতো, বিশ্বাস করেন। ছাত্রলীগের মধ্যে এই যে আপনি দেখেন এখন শিবিরের অনেক পোলাপাইন বা যে সার্জিস হাসনাতরা তারা সবাই ছাত্রলীগের ভালো ভালো জায়গায় ছিল। এমনকি এমন এমন প্রোগ্রামে যাইতো যেখানে মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, শেখ হাসিনার খুবই কাছের মানুষ যারা তাদের কাছ পর্যন্ত তারা পৌঁছাইতে পারছে। কেমনে? ইট ওয়াজ এ প্ল্যান। সে একই প্ল্যান টাকা দিয়া হোক, যেমনে যেমনে হোক, ম্যানেজ করে হোক, তারা কিন্তু খেলছে। আগে বিএনপি এবং ছাত্র শিবির মিলা খেলছে ছাত্রলীগের নিয়া,
এখন ছাত্রলীগের পোলাপাইন, আওয়ামী লীগের মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই পদ পদবিগুলোতে বসছে, জামাতেও আমরা দেখছি। এ বিষয়ে আপনার ছাত্রদলের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শাকিল বলছেন, আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি কমিটিতে আমার নাম দিয়েছিলেন, বিষয়টি আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকা ভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার একটা ছবি তারা ভাইরাল করছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটা এলাকার সকলেই জানে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদলের পদ দেওয়া সহ নানান কারণে কলেজ কমিটিগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের পদত্যাগের হিড়িকও পড়েছে। জেলা ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রদলের ফরম পূরণে মিথ্যা তথ্য প্রদান করায় আব্দুল্লাহপুর সরকারি ডিগ্রি কলেজ, গোপালপুর, খুবজিপুর তো 4 জনকে আপনার সদস্যপদ অব্যাহতি করেছে। এখন অব্যাহতির আগে এত বড় একটা কমিটি হয় কলেজের, যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা কি? ওই যে ছাত্রলীগের সাদ্দাম ঢাকা পয়সা সাইন দিয়ে দিত টাকার বিনিময়ে, জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের, একটা ইউনিয়ন ছাত্রদলের বা ছাত্রলীগের কমিটি হয়তোবা হ্যালো অথবা রূপাইয়া, দুইটার একটা তো হবেই ভাই। এখন আওয়ামী লীগ নতুন সিস্টেমে কিন্তু মাঠে নামছে, এমনকি আস্তে আস্তে সবাই মিশা যাবে, এটাই বাস্তব, তাই না? এতদিন মিশা গেছে, এখন চারদিকে বিএনপি। এত বিএনপি কি আসল বিএনপি? না, এখন আওয়ামী লীগও সেগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কে কোথায় ইনক্লুড হচ্ছে এটা বোঝাও কষ্টকর, হয়তো আস্তে আস্তে এগুলা প্রকাশিত হবে। এনটি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে, এর মাঝখানে জামাত ইসলাম, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর আওয়ামী লীগ তো মাঠে নাই, চরমোনাই, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোটা কথা হচ্ছে বিএনপির মাথা আউলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য। কেন? মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে, যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপিরই কনফ্লিক্ট, আর বাকি সব দল তারা এক পাত্রে আছে। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে। বাট বিএনপি যেহেতু একটা বড় দল, শক্তিশালী দল, সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয়। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসাবে দেখছে বিএনপি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলছিলেন, 15 বছর যাবৎ যে ক্ষুধা জমা আছে, সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি। বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন অন্তর্বর্তীকালীন সরকারের নেই। একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনার পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই। এখন আমির খসরু সাহেব জন এই কথা বলছেন, নিশ্চয়ই সংবিধান এবং রীতিনীতি মেনেই তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরো একজন অগ্নি নেত্রী, ওনার নাম হচ্ছে সেলিমা রহমান, খুবই প্রভাবশালী একজন নেত্রী, তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব না, আপনারা এটা করতেও পারেন না। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, সেই অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না, স্পষ্ট। তাহলে কি সরকারকে ঠকে দেবে, নির্বাচনকে রুখে দেবে? দেবে তো দেবে, কিভাবে দেবে? রাজপথে নেমে আন্দোলন করবে? তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে, জামাত মাঠে নামবে, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন, ভিপি নুরের দল, জাতীয় নাগরিক কমিটি, ব্লা 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 মাঠে নামবে। তাদের সাথে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। তো কিভাবে আসলে রুখে দেবে?
এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে, কেউ কেউ বলছেন বিএনপির মাথা উলাই গেছে, ভাই এরা পাগল হয়ে গেছে, কোন সময় ক্ষমতায় যাবে, যাইয়া তারপর অনেক কিছু করবে, 15 বছরের ক্ষুধা মেটাবে। এগুলো আমার কথা না, বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে। বাট বিএনপির বক্তব্য যে না, এদেশে সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করছেন, আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে এগুলো আরো বেশ কয়েক বছর আগে বিএনপি 18 দফা, তারপর হচ্ছে 26 দফা, সর্বশেষ 31 দফা, তারাই সংস্কারের দাবি দিয়েছে। সো তাদের হাতে ক্ষমতা হোক, অন্যের হাতে ক্ষমতা হোক, নির্বাচন দিয়ে দেন, জাতীয় নির্বাচন। যারাই পাশ করবে তারা এসা আপনারা যেখান পর্যন্ত সংস্কার করছেন এরপরে সংস্কার করবেন। আর আপনারা কি সংস্কার করতেছেন? মানুষের পেটে ভাত নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে হিসাব নিকাশ নাই, আসলে আপনারা করতেছেন কি? সুতরাং এগুলা সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা বাদ দিয়া সংস্কারের নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া আপনারা নির্বাচনটা দেন।